পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে চুক্তিটা হয়েছে তার সবচেয়ে বড় ভিত্তি হলো এটি ইসরায়েলের বিরুদ্ধে। এটা তো পরিষ্কার যে ইসরায়েল আজকাল খুব দাপিয়ে বেড়াচ্ছে, চারিদিকে ধ্বংসলীলা চালাচ্ছে, গ্রেটার ইসরায়েল বানানোর চেষ্টা করছে, আরও অনেক কিছু করছে। এখন এরকম একটা পরিস্থিতিতে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে এত বড় একটা চুক্তি হয়ে গেল, অথচ ইসরায়েল একদম চুপ। সাধারণত এমনটা হয় না যে ইসরায়েল এরকম একটা ব্যাপারে চুপ থাকবে, তারা সবসময় বড় বড় কথা বলে। তারা তো পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্রও বলে থাকে, এটা আপনারা জানেন। আর একটা কথা মাথায় রাখবেন, একসময় সৌদি আরব কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিতে চেয়েছিল, কিন্তু তখন সৌদি আরব শর্ত রেখেছিল যে আগে ইসরায়েলকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং 1967 সালের সীমানায় ফিরে যেতে হবে। এগুলো মোহাম্মদ বিন সালমানের অত্যন্ত বলিষ্ঠ কিছু পদক্ষেপ ছিল। কিন্তু এখন কি হয়েছে? ইসরায়েল একেবারে চুপ। এবার শুনুন এই নীরবতার পিছনে যে ঝড়টা উঠছে সেটা কি। এই দৃশ্যগুলো দেখুন যা আপনার স্ক্রিনে চলছে, এগুলো অত্যন্ত অবাক করে দেওয়ার মতো দৃশ্য। যেমনি পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে চুক্তিটা হলো, তার ঠিক পরেই সঙ্গে সঙ্গে ইসরায়েল তাদের লেজার ডিফেন্স সিস্টেম চালু করে দিল। ভাবুন একবার, এমন নয় যে ইসরায়েল এই সিস্টেমটা একদিনেই বানিয়ে ফেলেছে, এটা বানাতে তাদের বহু বছর সময় লেগেছে। কিন্তু যেই পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে চুক্তিটা হলো, সঙ্গে সঙ্গে এই লেজার সিস্টেমটা অপারেশনাল হয়ে গেল, অর্থাৎ এটাকে এখন মোতায়েন করে দেওয়া হয়েছে যুদ্ধ ময়দানে। এখন প্রশ্ন হলো এটা কি কাজ করে। দেখুন, এটা স্বাভাবিকভাবেই ড্রোন, শর্ট রেঞ্জ মিসাইল এবং আরও অনেক কিছুকে ধ্বংস করতে পারে নিমেষেই। আপনারা তো জানেনই যে ভবিষ্যতের যুদ্ধ হবে ড্রোন আর মিসাইলের মাধ্যমে। তো ইসরায়েল কি করেছে? আমেরিকা তাদের ইরানের বিরুদ্ধে থার্ড মিসাইল দিয়েছিল, কিন্তু সেই মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে ঠিকমতো আঘাত আনতে পারছিল না এবং প্রচুর মিসাইল নষ্ট হচ্ছিল। তাই তারা অনেক আগে থেকেই এই লেজার সিস্টেম বানাচ্ছিল। আর যেই পাকিস্তানের সাথে চুক্তিটা হলো, ঠিক সেই মুহূর্তেই তারা এটা চালু করে দিল। হতে পারতো যে তারা এটা 6 মাস বা আরও কিছুদিন পরে চালু করত, কিন্তু তারা সঙ্গে সঙ্গেই এটা লঞ্চ করে দিয়েছে। তাই তাদের বার্তা পরিষ্কার, এবার কোনো ড্রোন আসুক, কোনো মিসাইল আসুক, আমরা এটা দিয়েই ধ্বংস করে ফেলবো সব কিছু। আর এই পরিস্থিতিতে শত্রুপক্ষের বড় মিসাইলগুলোকে তো তারা তাদের অন্যান্য ডিফেন্স সিস্টেম যেমন থার্ড দিয়ে আটকাবে, কিন্তু যখন পুরো দমে যুদ্ধ শুরু হয়ে যাবে তখন তারা ছোটোখাটো জিনিসগুলোকে এই লেজার দিয়েই মারবে। এর জন্য কোনো মিসাইল মজুদ রাখতে হয় না, আর এটা আলোর গতিতে যে কোনো টার্গেটকে মাঝপথে আটকে দেয়। আর একটা ড্রোন বা মিসাইল ফেলতে খরচ হয় ভারতীয় মুদ্রায় মাত্র 470 টাকার মতো। সুতরাং ভাবুন একবার, আগে ইসরায়েলকে আমেরিকার দেওয়া মিসাইল ব্যবহার করতে হতো, যা ছিল অত্যন্ত দামি। একটা মিসাইলের দাম ছিল লক্ষ লক্ষ টাকা। আর এখন এই লেজার সিস্টেমের কামাল দেখুন, সামনে টার্গেট আসা মাত্রই এটা আলোর গতিতে কোনো শব্দ না করে সঙ্গে সঙ্গে টার্গেটকে চিহ্নিত করে সেখানেই ফেলে দেয়। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে টার্গেটগুলো ধ্বংস হচ্ছে। এটাই হলো ইসরায়েলের লঞ্চ করা নতুন ডিফেন্স সিস্টেম। দেখুন, সত্যি বলতে কি, ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল ইরানকে প্রতিরোধ করা, কারণ আপনারা জানেন ইরান কিভাবে ড্রোন পাঠিয়ে হামলা চালায়, আর সেই ড্রোনগুলোকে আটকানো খুব মুশকিল। তাই ইসরায়েলের পরিকল্পনা ছিল যখনই এই ড্রোনগুলো তাদের সীমান্তে ঢুকবে, কয়েক কিলোমিটার দূর থেকেই লেজার দিয়ে সেগুলোকে ফেলে দেওয়া হবে, আর বাকি হাইপারসনিক মিসাইলের জন্য অন্যান্য সিস্টেম ব্যবহার করা হবে। এখন ইরানের স্ট্র্যাটেজি কী ছিল সেটাও একটু বুঝে নিন। ইরানের স্ট্র্যাটেজি ছিল তারা প্রথমে ছোট ছোট ড্রোন আর মিসাইল পাঠিয়ে ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত করে দিত। মিসাইল সিস্টেমগুলো একবার ফায়ার করার পর আবার রিলোড করতে 8 থেকে 11 মিনিট সময় লাগতো, আর ঠিক সেই সময়ই তারা হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা করত, যেটাকে আটকানো যেত না। তো ইসরায়েল এটা বানিয়েছিল মূলত ইরানের জন্য।
এবার ভাবুন, যদি সৌদি আরবের উপরে হামলা হয় তাহলে সেটা পাকিস্তানের উপরে হামলা বলে ধরা হবে, আর যদি ভারতের তরফ থেকে পাকিস্তানের উপরে হামলা হয় তবে সেটা সৌদি আরবের উপরে হামলা বলে গণ্য করা হবে। তাই এটা ভারত এবং ইসরায়েল দুজনের জন্যই একটা বিরাট বড় ধাক্কা। এই চুক্তি হওয়ার পর থেকেই ইসরায়েল নিজের শক্তি এখন দেখাতে শুরু করেছে আরও বেশি করে। আমরা এটা করতে পারি, ওটা করতে পারি, হানকি তানকি বিভিন্ন রকম। দেখুন, দুটো জিনিস মাথায় রাখতে হবে। সৌদি আরবের মূল প্রতিরক্ষা এখন পাকিস্তানের হাতে। উদাহরণ হিসাবে বলা যায়, কাতারের উপরে যেমন হামলা হয়েছিল সেরকম কোনো হামলা যদি ইসরায়েল সৌদি আরবের উপর করার চেষ্টা করে তাহলে পাকিস্তান সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যাবে। আবার যেমনভাবে ভারত পাকিস্তানের উপরে মিসাইল হামলা করেছিল, যদি সেরকম মিসাইল আবার ছোড়া হয় তাহলে সৌদি আরব এটাকে বলতে হবে না যে আপনারা আলোচনা করুন বা যুদ্ধ করবেন না, সঙ্গে সঙ্গে পাকিস্তানের সাথে হওয়া সেই চুক্তিটি সক্রিয় হয়ে যাবে। তখন স্বাভাবিকভাবেই না সৌদি আরব চুপ থাকবে, না পাকিস্তান ইসরায়েলের ব্যাপারে চুপ থাকবে। ইসরায়েল এখন এই কথাটা ভালোভাবেই বুঝে গেছে যে তাদের এখন নিজেদের শক্তি আরও বেশি করে দেখাতে হবে। দেখুন, ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ধাক্কা কি জানেন? সবচেয়ে বড় ধাক্কা হলো পাকিস্তান এখন অন্যান্য দেশগুলোর জন্য দরজা খুলে দিয়েছে। তারা বলছে, আপনারা আসুন, আমরা আপনাদের সাথেও চুক্তি করব। আর ভবিষ্যতে চীনও এই জোটে আসবেই, কারণ বিশ্ব এখন দুটো ভাগে ভাগ হতে চলেছে। একদিকে থাকবে আমেরিকা, ইসরায়েল আর ইউরোপ, আর অন্যদিকে থাকবে বাকি বিশ্ব। এখন ভারতও তো স্পষ্টতই চীনের দিকে ঝুঁকছে। এখন দেখার বিষয় আগামীতে ভারত কি করে। ভারতের সাথে পাকিস্তানের শত্রুতা তো আছেই, তাই ভারত পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপর বর্তমানে কড়া নজর রাখছে। দেখুন, কাতারের ঘটনা দেখার পর মধ্যপ্রাচ্যের প্রায় সবাই বুঝতে পেরেছে যে আমেরিকা আসলে এখানে ডবল গেম খেলছে, তাই তারা পাকিস্তানের দিকে ঝুঁকছে। এখন ইসরায়েল নিজের শক্তি দেখাচ্ছে, আমি এটা করব, ওটা করব। বাইরে থেকে চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে তারা ভয় পাচ্ছে যে পরিস্থিতি ঠিক নেই। আর এই কারণেই ইসরায়েল এখন আতঙ্কের মধ্যে রয়েছে। তাই এটা একটু ভালো করে বুঝে নিন, আগামী কিছুদিনের মধ্যে ইসরায়েল আরও নতুন নতুন মাস্টারপিস বা অত্যাধুনিক অস্ত্র সামনে আনবে। আর ইসরায়েল এখন যে পরিকল্পনা করছে তুরস্কের উপরে হামলা করব, মিশরের উপরে হামলা করব, তাতে তাদেরই ক্ষতি হবে। তারা যার উপরেই হামলা করুক না কেন সেই দেশ সৌদি আরবের গ্রুপে যোগ দেবে, এটা মাথায় রাখবেন। আর যখন এমনটা হবে তখন ইসরায়েলের জন্য বিপদ আরও বাড়বে। দেখুন, এই মুহূর্তে সমস্যা হলো ইসরায়েলের কারণে আমেরিকার প্রভাব এখন মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণ কমে এসেছে। মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় দেশগুলোর পরিস্থিতি এখন খুব আলাদা। সেখানকার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ঝুঁকির মুখে। ভাবুন, ইসরায়েল যদি মিশর বা তুরস্কের উপরে আরেকটা হামলা করে তাহলে কি তারা পাকিস্তানের সাথে এই জোটে আসবে না? সৌদি আরব তো চায় যে এমন একটা জোট তৈরি হোক। কাল যদি তুরস্ক বা কাতার বলে যে আমরাও এই গ্রুপে যোগ দেব, তাহলে ভাবুন তো এই জোট কতটা শক্তিশালী হয়ে উঠবে। আর এই পুরো পরিস্থিতি ইসরায়েল একা সামলাতে পারবে না। যখন শুধু ইরান হামলা শুরু করেছিল তাতেই তাদের কি অবস্থা হয়েছিল ভেবে দেখুন। ভবিষ্যতে হয়তো ইরানও এমন চুক্তি করে ফেলবে। আর মজার ব্যাপার হলো, পাকিস্তান এই যে কাজটা করলো, এরপর থেকে প্রত্যেক দেশ একে অপরের সাথে জোট বাঁধতে শুরু করবে। মোহাম্মদ বিন সালমান, তোমার উপরে হামলা মানে আমার উপর হামলা, এই একটি লাইন যোগ করাটা একটা জিনিয়াস চাল। এর মধ্যে কোনো লম্বা চওড়া আলোচনার ব্যাপারই নেই। যা গোপন বিষয় তা তো গোপন থাকবেই। এখন ইসরায়েলের লেজার আনুক ইসরায়েল বা অন্য কিছু, যখন তারা সারপ্রাইজ পাবে তখন সারা দুনিয়া দেখবে। এটা কোনো লম্বা চওড়া কোনো কথা ছিল না। এখন শেষ করার আগে দর্শক, ইসরায়েলের এই নতুন লেজার ওয়েপন সম্বন্ধে আপনার কী রায়? কতটা শক্তিশালী হবে এই অস্ত্র? এই অস্ত্র দিয়ে কি আবারও মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে ইসরায়েল আমেরিকা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।